এক দেশে ছিল এক রাজা, যেখানে রাজার রানীর একমাত্র কন্যা রূপকুমারী ছিল অপরূপ সুন্দরী। তার রূপের আলোচনা দূর দূরান্তের রাজ্যে পর্যন্ত পৌঁছেছিল। আর রূপকুমারী এতটা সুন্দর হওয়ার কারণে সে ছিল অনেক অহংকারী এবং রাগী মেজাজের। মহারাজ, ইদানিং আপনাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে? আপনি কি কোনো বিষয়ে চিন্তিত হয়ে থাকেন সব সময়? আর সেই বিষয়টা কি আমি জানতে পারি? কেন নয় রানী, অবশ্যই জানতে পারো। আমার চিন্তার কারণ কি? আমার চিন্তার একমাত্র কারণ হচ্ছে এখন আমাদের একমাত্র রাজকন্যা রূপকুমারী। কেন মহারাজ, তাকে নিয়ে আপনার এত চিন্তা কেন? তুমি তো রূপকুমারীর আচার ব্যবহারের বিষয়ে সবটা জানো রানী। রূপকুমারী নিজে যেমন রূপবতী, ঠিক তেমনি সে সব সময় তার আশেপাশে সুন্দর মানুষদের পছন্দ করে। কিন্তু আমি যে তার ছোটবেলাতেই তার বিয়ে ঠিক করে রেখেছি উদয়পুর রাজ্যের একমাত্র রাজপুত্র কুমারের সাথে। উদয়পুর রাজ্যের রাজা আমার বন্ধু, রাজকন্যা রাজপুত্র, আমরা দুই বন্ধু মিলে তাদের বিয়ে ঠিক করে রেখেছিলাম, যেন আমাদের দুই বন্ধুত্ব চিরকাল অটুট থাকে। সে কথা তো আমি জানি মহারাজ, কিন্তু এতে চিন্তা করার কি আছে বলুন তো? উদয়পুর রাজ্য এক বিশাল বড় রাজ্য। সেখানকার মহারানী হতে পেরে নিশ্চয়ই রাজকন্যা রূপকুমারীর কোনো আপত্তি থাকবে না। না না রানী, কথা তো সেটা নয়। কথা হলো উদয়পুর রাজ্যের একমাত্র রাজপুত্রের গায়ের রং যে কালো বর্ণের, এটাই তো আমার চিন্তার মূল কারণ। রূপকুমারী তো অসুন্দর আর কালো রঙের মানুষদের একদম পছন্দ করে না। ও আচ্ছা, তাতে কি? কথায় আছে না, সোনার আংটি বাঁকাও ভালো। রাজপুত্রের গায়ের রং কালো, তাতে কি হয়েছে? তার বীরত্বের কথা শুনলে নিশ্চয়ই রাজকন্যা রূপকুমারী তাকে পছন্দ করবে। উদয়পুরের রাজপুত্রকে আমাদের রাজ্যে ডেকে পাঠান, দুজনের দেখা হলে বোঝা যাবে তাদের মনোভাবটা। ঠিক আছে রানী। রাজকন্যা রূপকুমারীর পিতার চিঠি পেয়ে উদয়পুর রাজ্যের রাজপুত্র কুমার রূপকুমারীদের রাজ্যে আসে। প্রণাম নিবেন মহারাজ। বেঁচে থাকো বাবা, সুখে থাকো। এই, কে কোথায় আছিস? রাজপুত্র ভোজন আর বিশ্রামের ব্যবস্থা কর, অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছে সে। না না মহারাজ, আপনি এত ব্যস্ত হবেন না। বেশ, প্রহরী যাও, কুমারকে রাজকন্যা রূপকুমারীর সাথে দেখা করাতে নিয়ে যাও। এরপর এক প্রহরী রাজপুত্র কুমারকে রাজকন্যা রূপকুমারীর সাথে দেখা করাতে নিয়ে যায়। রাজপুত্র গিয়ে রাজকন্যা রূপকুমারীকে দেখতে পায়, সে তার কক্ষেই ছিল। আমার নাম কুমার, তুমি নিশ্চয় রাজকন্যা রূপকুমারী। হ্যাঁ, আমি এই রাজ্যের একমাত্র রাজকন্যা রূপকুমারী। তবে আমার কাছে আপনার কি চাই? আপনি হঠাৎ আমার কক্ষে চলে এলেন যে? না না, তোমার কাছে চাইবার কিছু নেই। তোমার সাথে দেখা করার জন্যই শুধু এসেছি আমি। তোমার পিতামশাই কি তোমাকে জানায়নি যে আমার সাথে তোমার বিবাহ ঠিক হয়ে আছে? বহু বছর আগে থেকে আমার পিতামশাই আর তোমার পিতামশাই দুজনেই ছিলেন খুব ভালো বন্ধু। তারা বহু কাল আগেই আমাদের বিয়ে ঠিক করে রেখেছিলেন। আর আমার পিতামশাই তো আমাকে পাঠিয়েছেন, যদি সবকিছু ঠিকঠাক থাকে আমি তোমার এইবারই বিয়ে করে আমাদের রাজ্যে নিয়ে যাই। তুমি যাবে তো রূপকুমারী আমার সাথে আমার রাজ্যে? কি, আপনার মতো একজন কালো রাজপুত্রের সাথে আমার বিবাহ ঠিক হয়ে আছে? পিতামশাই তো এমন কিছু কোনোদিনও আমাকে বলেনি। আপনি দিনে দুপুরে আমার সাথে মশকরা করতে এসেছেন, তাও আমার কক্ষে এসে? রাজকুমারের মুখে এমন কথা শুনে তো রাজপুত্র কুমার ভীষণ কষ্ট পায়। তার মানে রাজকন্যা রূপকুমারী আমাদের বিয়ে ঠিক হয়ে থাকার ব্যাপারে কিছুই জানে না। আর আমার মতো একজন কালো রাজপুত্রকে হঠাৎ দেখে কারো কেন পছন্দ হবে? সে তো স্বাভাবিকই কথা। রাজকন্যা রেগে আগুন হয়ে তার পিতার কক্ষে যায়। পিতামশাই, এসব কি শুনছি আমি? যা শুনেছো ঠিকই শুনেছো। তুমি রাজপুত্রের মুখের উপর তাকে কালো বলে অপমান করেছো, আমি সবটা শুনেছি প্রহরীর কাছ থেকে। এটা তোমার মোটেও উচিত হয়নি। কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি জানি না। আমি শুধু জানি আমি এমন এক কালো কুমারকে কখনো বিয়ে করতে পারবো না। তবে তুমি শুনে রাখো রাজকন্যা, আমার জন্য যদি আমার দেওয়া কথা বরখেলাপ হয় তবে তোমাকে ওই রাজ্য থেকে আমি বহিষ্কার করব। দরকার হলে আমি তোমাকে ত্যায্য কন্যা করব। তারপর দেখবে অহংকার আর দেমাগ কোথায় যায়। পিতামশাই, এত অহংকার ভালো নয় রাজকন্যা। তাছাড়া রাজপুত্র কুমার কালো হলেও সে খুবই ভালো মনের মানুষ, আর তার বীরত্বের কথা শুনলে তুমি নিজেই মুগ্ধ হবে। আর তার সাথে বিবাহ হলে তুমি সুখী হবে। তুমি আর অমত করো না রাজকন্যা। রাজকন্যা রূপকুমারী বাধ্য হয়ে কালো কুমারকে বিয়ে করতে রাজি হয়ে যায়। বিয়ের পর রাজপুত্র কুমার উদয়পুর রাজ্যে নিয়ে আসে রূপকুমারীকে। অনেকগুলো দিন কেটে গেলেও রাজকন্যা রূপকুমারী কুমারকে স্বামী হিসেবে কখনোই মেনে নিতে পারছিল না। সে জানতো না যে শুধু বাহ্যিক রূপ দিয়েই রাজ্য চালানো যায় না, বরং একজন সত্যিকারের রাজা
বীর, সৎ এবং সাহসী হৃদয় অধিকারী হওয়া প্রয়োজন। রূপকুমারী, কোথায় তুমি? রূপকুমারীকে কক্ষের কোথাও দেখতে পাচ্ছি না কেন? কোথায় গেল সে? রাজপুত্র রূপকুমারীকে কোথাও খুঁজে না পেয়ে খুঁজতে খুঁজতে রাজ উদ্যানে যায় আর রূপকুমারীকে রাজ উদ্যানেই দেখতে পায়। রূপকুমারী, তুমি এখানে একা দাঁড়িয়ে কি করছো? আর ওদিকে তোমায় আমি সারা প্রাসাদ তন্ন তন্ন করে খুঁজেই চলেছি। কেন, আমার কাছে কি দরকার হলো আপনার, কালো কুমার? আমি বলেছি না আপনি আমার কাছে আসার চেষ্টা করবেন না। আপনার সাথে আমি কোনো কথা বলতে চাই না, আপনার কালো মুখখানাও দেখতে চাই না আমি। প্রতি পদে পদে রাজকুমারীর মুখে কালো কুমার শুনতে শুনতে কুমার হাঁপিয়ে ওঠে। তাই সে মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নেয়। আজকের পর তোমার আর আমার কালো মুখ দেখতে হবে না। এই কালো কুমার তোমার সামনে কোনোদিনও আসবে না। তোমার থেকে অনেক দূরে চলে যাবে সে। শেষ কিছু কথা বলতে এসেছিলাম। এই রাজ্যের রাজা মানে আমার পিতামশাই ভীষণ অসুস্থ। তার পক্ষে রাজ্যের কোনো আপদ বিপদ মোকাবেলা করা সম্ভব নয়। তারপরে আমি যেহেতু এই রাজ্যের রাজা, তাই রাতের ভালো মন্দ আমাকে দেখতে হতো। আর এখন আমি যদি দূরে চলে যাই, অবশ্যই সেই দায়িত্ব গিয়ে তোমার উপর পড়বে। আর আমি জানি তুমি এই রাজ্যকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করতে অনেক দূরে চলে যাবে, যেন তোমায় আর এই কালো কুমারকে দেখতে না হয়। এরপর রাতে গোটা দায়িত্ব রূপকুমারীর হাতে তুলে দিয়ে কুমার অনেক দূরে চলে যায়। এরপর একদিন রাজ্যে বড় একটা বিপদ এলো। রাজ্যের শত্রুরা এক ভয়ানক আক্রমণ চালাতে আসলো। রানী রূপকুমারী, এই রাজ্যের রাজা উপস্থিত রয়েছেন বলেই এই সুযোগে শত্রুরা আমাদের রাজ্যে আক্রমণ শুরু করেছে। এখন আমরা কি করব? আপনি চিন্তা করবেন না, আমি যুদ্ধ করতে জানি, শত্রুর মোকাবেলাও করতে জানি। কিন্তু শত্রুদের দল এত ভারী যে আপনার পক্ষে তা মোকাবেলা করা সম্ভব নয়। রাজ্য রক্ষার জন্য একজন সাহসী এবং দৃঢ় মনোবল সম্পন্ন রাজপুত্রের প্রয়োজন ছিল। তা রূপকুমারী বুঝতে পারল। সে তখন কালো কুমারকে মনে করতে শুরু করলো। এই মুহূর্তে যে রাজ্য রক্ষার স্বার্থ রাজকুমারকে ভীষণ প্রয়োজন। আপনি তাকে প্রাসাদে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। আপনারা শত্রুদের মোকাবেলা করুন, আর আমি নিজে গিয়ে কুমারকে প্রাসাদে ফিরিয়ে আনবো। এরপর রূপকুমারী রাজ্যের কিছু সৈন্যদেরকে নিয়ে কুমারকে খুঁজতে বের হলো। কয়েকদিন ধরে তাকে খোঁজার পর কুমারকে সে এক দূরবর্তী পাহাড়ের গুহায় পেল। রূপকুমারী, তুমি এখানে এসেছো কেন? রাজ্য এখন তোমার, আর তোমার রাজ্যে তুমি ফিরে যাও। এই কালো কুমারকে আর দেখতে চাও না, তবে কেন এলে এখানে? আপনি আমায় ক্ষমা করুন কুমার, আমি যে বড় বিপদের মুখে। দয়া করে রাজ্যে ফিরে চলুন। কেন রূপকুমারী, তুমি তো সবকিছুই সক্ষম। তোমার সৌন্দর্য, তোমার ক্ষমতা, সবকিছুতেই তুমি পারদর্শী। তবে তুমি কেন পারছো না রাজ্যের শত্রুদের হাত থেকে মোকাবেলা করতে? রূপকুমারী মাথা নত করে রইল, আর সে বুঝতে পারলো যে তার ধারণা ভুল ছিল। সে স্বীকার করলো যে বাহ্যিক সৌন্দর্য কিছু নয় কুমার। আমি এখন বুঝতে পারছি যে শুধু বাহ্যিক সৌন্দর্য দিয়ে কখনো কিছু করা সম্ভব নয়। সত্যিকারের ভালোবাসা ও আত্মবিশ্বাসী একজন মানুষের জীবনের সবচেয়ে বড় অর্জন। আপনি দূরে সরে গিয়ে আপনার অবস্থান আমাকে বুঝিয়ে দিয়েছেন কুমার, আর আপনার হৃদয়ে আমাকে সত্যিকারের ভালোবাসা শিখিয়েছে। আপনি আমার জীবনের সবথেকে বড় আশীর্বাদ। এরপর কুমার রূপকুমারীর কথায় মুগ্ধ হলো এবং তার সাথে রাজ্যে ফিরে এসে রাজ্যকে শত্রু মুক্ত করলো। রূপকুমারীও কালো কুমারকে তার স্বামী হিসেবে নিজের জীবনে গ্রহণ করে নিল। তারপর রূপকুমার আর কালো কুমারের সুন্দর এক সংসার হলো। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।